সিলেট জেলায় যে কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, খাসিয়া তাদের অন্যতম। জানা যায় আনুমানিক ৬ থেকে ৭০০ বছর আগে আসাম থেকে বিভিন্ন ঘটনার প্রবাহে খাসিয়ারা সিলেটে চলে আসে। জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় তাদের বসবাস। পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া এবং সুনামগঞ্জ জেলায়ও কয়েকটি খাসিয়া সম্প্রদায় রয়েছে। আমাদের দেশে যে সকল নৃতাত্ত্বিক গোষ্ঠী সমূহ রয়েছে তাদের মধ্যে খাসিয়ারা হচ্ছে একটি ঐতিহ্যবাহী নৃগোষ্ঠী, যাদের বসবাস মূলত সিলেট বিভাগে বা সিলেট অঞ্চলের বিভিন্ন জেলায় বা সিলেট অঞ্চলের 4 জেলাতেই তাদের বিচরণ রয়েছে এবং এটি হচ্ছে একটি মাতৃসূত্রীয় তাদের পারিবারিক কাঠামো। অনেকে মাতৃতান্ত্রিক বলে এটা একটা ভুল ব্যাখ্যা দেন, আসলে কিন্তু মাতৃতান্ত্রিক নয়, সেটা হচ্ছে মাতৃসূত্রীয়। তাদের অরিজিন হচ্ছে বেসিক্যালি হচ্ছে তাদের মেইন বেশিরভাগ মানুষজন কিন্তু কম্বোডিয়া এবং মিয়ানমারের সাথে কিন্তু তাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো তাদের মিলে যায় এবং তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু খাসিয়া, তারপরে তাদের ধর্মও কিন্তু খাসিয়া এবং তাদের জাতিসত্তার নামও কিন্তু খাসিয়া এবং এটা একটা ঐতিহ্যবাহী একটা জাতিগোষ্ঠী যাদের নির্ধারিত ধর্ম রয়েছে, যাদের ভাষা রয়েছে এবং তাদের কিন্তু ভাষার কিন্তু আলাদা অ্যালফাবেট বা বর্ণমালাও কিন্তু রয়েছে এবং তারা যুগ যুগ ধরে আমাদের এই সিলেট অঞ্চলে এখানে বসবাস করছে। পুঞ্জিমান হচ্ছে খাসিয়ারা তাদের গ্রামকে বা তাদের যে অবস্থান এটাকে তারা পুঞ্জি বলে এবং পুঞ্জি কিন্তু একটি শুধু তাদের বসবাস করলে ভুল হবে, এটা একটা তাদের একটা শাসনতান্ত্রিক একটা কাঠামো, তাদের একটা গভর্নেন্স আলাদা একটা সিস্টেম রয়েছে এবং এখানে 10 থেকে 20 জন পর্যন্ত সদস্য রয়েছে এবং যিনি এই শাসন ব্যবস্থার প্রধান তাকে মন্ত্রী বা মন্ত্রী বলা হয় এবং তিনি হচ্ছে ওই পুঞ্জির প্রধান। এটা কোথাও পুরুষ মন্ত্রী রয়েছে, আবার কোথাও নারী মন্ত্রী রয়েছে। তো মৌলভীবাজার হচ্ছে তাদের 60টা পুঞ্জি, সিলেটে হচ্ছে 8টা পুঞ্জি, হবিগঞ্জে হচ্ছে 2টা পুঞ্জি। পুঞ্জি প্রধানের কাজ হচ্ছে প্রথমত পুঞ্জিটাকে দেখাশোনা করা, তারপর হচ্ছে এখানে যে 20-25টা ফ্যামিলি আছে ওই ফ্যামিলিকে দেখাশোনা করা, আপনার পাহাড়ের মধ্যে কি ঘটনা ঘটছে সেটা দেখাশোনা করা, তারপরে চোরের উপদ্রব থেকে কিভাবে বাঁচা যায় সেটা কিন্তু একটা পরিকল্পনা করা, প্লাস পুঞ্জি প্রধানরা যা যা করতে হয় সেটা করতে হবে। একটা জিনিস হচ্ছে এখানের সদস্যরা যারা আছে ওদের সুখ দুঃখটা কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সুন্দর রাখা যায়, এটা কিন্তু প্রথমত পুঞ্জি প্রধানের কাজ। ওদের অসুখ বিসুখ কিভাবে ডাক্তার দেখানো, কিভাবে শহরে নিয়ে যাওয়া, কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আমাদের পুঞ্জি প্রধানের উপরে। সমতল ভূমি থেকে প্রায় 250 ফুট উঁচু নিচু পাহাড়ি টিলায় খাসিয়ারা বসবাস করে। ভালো যোগাযোগের ব্যবস্থা না থাকায় তাদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। অল্প বৃষ্টিতেই টিলার রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যায়। এ সময় খাসিয়ারা জুমে যেতে পারেন না। পুঞ্জি প্রধান বলছেন তাদের এসব সমস্যা দীর্ঘদিনের, সরকারেরও তেমন একটা নজর নেই, তাই তারা নিজেরাই নানা উপায় বের করেন টিকে থাকার জন্য। জুরি উপজেলা থেকে আমাদের এখানে আসতে মোটামুটি 25 কিলোমিটার লাগে। এই পাহাড়ের উপরে আমরা যে বসবাস করে আসছি এগুলো কিন্তু আমাদের জন্য অনেক টাফ, কেননা একজন অসুস্থ রোগী নিতে হলে এখান থেকে একজনকে ঘাড়ে করে নিয়ে নিচে নামাইতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক সময় আমরা গাড়ি পাই না। আপনি যদি কোনো বাজার থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে ওখানে আর 300-400 টাকা নিতে হয়। তো একটা অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া, তারপরে এখান থেকে বাজার করা, যেটা আমরা বাধ্য হই সপ্তাহে 1 দিন বাজার করার জন্য, আমরা প্রতিদিন বাজার করতে পারি না। এইগুলো আমাদের কিন্তু অনেক সমস্যা। আর বৃষ্টি বাদলে আমরা কিন্তু জুমে যাইতে পারি না,
অনেক পিচ্ছিল এলাকা, অনেক পিচ্ছিল জায়গা, রাস্তাগুলো অনেক সময় ভেঙে যায়, সেগুলা মেরামত করে আমাদের কিছু সদস্য যে পুঞ্জির মধ্যে সদস্য থাকে, এই সদস্যগুলাই আমরা নিজে এই রাস্তাঘাটগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এসব অঞ্চলে সবচেয়ে বড় সংকটের নাম খাবার পানি। এমনকি গৃহস্থালির কাজে ব্যবহৃত পানি সংগ্রহ করতেও খাসিয়াদের টিলা থেকে নামতে হয় প্রায় 1000 ফুট নিচে। খাওয়ার পানিটা কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, বিশেষ করে আপনি যদি পুঞ্জির উপর থেকে যদি নিচে দেখেন তাহলে কমপক্ষে 1000 ফিট হবে। 1000 ফিট নিচে গিয়ে আমরা ওই খাওয়ার পানিটা উত্তোলন করি এসে কুয়ার মাঝখান থেকে। তারপরে আমরা কুয়ার থেকে আমরা নিচে উপরে বালতি দিয়ে আমরা উপরে নিয়ে আসি। তারপরে ওটারে ফুটন্ত এটারে আমরা আগুনে তো মানে ফুটাই, এই গরম পানিটারে আমরা পরে ফিল্টারিং করি, ওই ফিল্টারের পানি আমরা পান করি। অতএব এই পানিটা কিন্তু আমাদের অনেক মানে সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা পাহাড়ের উপরে যারা থাকে সবারই কিন্তু এই পানির জন্য অনেক সমস্যা। তো আসলে এটা যদি আমরা কোনো একটা রিং টিউবওয়েল অথবা কোনো রিং কুয়াগুলো যদি আমাদের সরকার থেকে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমার কাছে মনে হয় যেহেতু আমরা ইলেকট্রিসিটি আমাদের চালাচ্ছি, তাহলে আমার কাছে মনে হয় তাহলে আমরা বাসায় বসে তাহলে ওই পানিটা আমরা উত্তোলন করতে পারবো। খাসিয়াদের রয়েছে নিজস্ব ভাষা। তারা বাংলায় কথা বলতে পারলেও নিজেদের মধ্যে যোগাযোগের সময় নিজস্ব ভাষাই ব্যবহার করেন। আলিয়াছড়ায় শিশু শিক্ষার জন্য রয়েছে এমন কয়েকটি বিদ্যানিকেতন। এসব প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই বিভিন্ন এনজিওর দ্বারা পরিচালিত। এটা হচ্ছে আমাদের অরিজিনাল একটা খাসি ভাষা, যেটা বলে আমাদের খাসি। তো সেটা চর্চা করার জন্য আমরা যাতে না ভুলি বা ছোট বাচ্চা থেকে শুরু করে এটা না ভুলি, তো সেই হিসেবে আমাদের পুঞ্জির পক্ষ থেকে আমরা এই স্কুলটা, এই ছোটোখাটো স্কুলটা আমরা তৈরি করেছি এবং সব কিছুর খরচপাতি যা আছে আমরা নিজেরাই তা বহন করি। খাসিয়ারা যতই লেখাপড়া করুক না কেন, তারপরেও কিন্তু একটা টান থাকে তার সেই পাহাড়ে চলে যাওয়া। হ্যাঁ, সেই প্রকৃতির সাথে বাস করা ওদের কিন্তু খুব এনজয় করে। আমরা সবাই মিলেমিশে থাকি। একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের কিন্তু কিছু না কিছু একটা সম্পৃক্ততা থাকে, একটা আত্মীয়তা থাকে। তো আমরা সবার সাথে এক সুন্দরভাবে চলি। খাসিয়া নারীরা যে শুধু ঘর গৃহস্থালির কাজ করেন তা নয়, বরং পুরুষের পাশাপাশি তারাও বাইরের কাজে শ্রম দেন। তাদের আয়ের একটি বড় অংশ আসে পান ও সুপারি থেকে। তারা যে পান সুপারি সংগ্রহ করেন তা আবার ফড়িয়ারা তাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করেন কাছের বাজারগুলোতে। তাদের দাবি, এসব পান যদি বাইরের জেলাগুলোতে পাঠানো যেত তাহলে আরও বেশি উপার্জন করা সম্ভব হতো।
খাসিয়াপুঞ্জিতে অতিথি এলে তাকে প্রথমেই আপ্যায়ন করা হয় পান দিয়ে। এটি তাদের বেশ পুরনো রীতি। আমরা প্রায় জায়গায় দেখছি যে আপনারা মেহমান আসলে আপনারা প্রথমেই পানটা খেয়ে প্রাধান্য দেন, এটা কি জন্য? আমরা মেহমান আইলে প্রথমে আমরা এই পানটা খাওয়াই, তারপরে চা নাস্তা দেই, এরপরেও আমরা আরো পান খাওয়াই তাদের, কারণ আমরা এই পান তো খুব প্রিয়। আমরা যে চাষ করি তাতে আমরা পান, এই জন্য আমরা সবসময় আমরা খাই পানগুলো। এখানের মানুষরা পান চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে, এবং এখানে সুপারির গাছগুলো রয়েছে, এবং অনেকেই মানুষ আছে যারা পান গুচ্ছি করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানে অনেকগুলো ঘর আছে, মোট এমন 30টা পরিবার আছে এখানে। আমরা সবাই একই সাথে মিলেমিশে থাকছি। পান হচ্ছে এখন সিজন, যেহেতু সিজন প্রায় শেষের দিকে, জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত থাকে এই সিজন। তো এই সিজনে হচ্ছে পানের দাম খুবই কম, মানে আমরা যেটুকু পাওয়ার কথা সেটুকু হচ্ছে আমরা পাই না। এই পানগুলো আমাদের ছেলেগুলা জুম থেকে এনে দেয়, তারপরে আমরা সবাই মিলে গুছার পরে পাইকার এসে এগুলা নিয়ে যায়। 144 পিস এক কান্তা হয়। আমরা পানের উপর নির্ভরশীল থাকি এবং সবসময় পানের উপরেই মানে জীবন জীবিকা নির্বাহ করি। আর আমার হাজব্যান্ড, আমাদের ছেলে মেয়েরা যারা থাকে ঘরে, ওরা জুমে যায়। জুম থেকে আসার পরে এই যে কষ্ট যারা ওনারা করেন, আমরাও যে ঘরে কাজ করি, সেটা পানের ন্যায্য মূল্য পাই না আমরা। যার কারণে আমাদের ছেলে মেয়েরা এই পড়াশোনা থেকে শুরু করে মানে ওদের যে একটু জীবন মান শুরু করে চেষ্টা করব যে একটু ভালো করার জন্য, ওইটা আমাদের জন্য এনাফ না, ওইটা আমাদের জন্য পর্যাপ্ত হয় না। তাদের পান চাষ কিন্তু ভিন্ন ধরনের। তারা হচ্ছে এই যে বনের যে গাছগুলো, সেগুলো হচ্ছে পান চাষের জন্য ব্যবহার করা হয়, এবং তারা তাদের নিজের অস্তিত্বের জন্য তারা কিন্তু গাছগুলোকে টিকিয়ে রাখে, এবং নতুন গাছ কিন্তু তারা লাগাতে হচ্ছে। আমাদের প্রধান আয়ের উৎস হচ্ছে পান। এই পানটা হচ্ছে আমরা 12 মাস পাচ্ছি। আপনি সপ্তাহে মনে করেন 4 দিন থেকে 5 দিন। আর এর পাশাপাশি, পানের পাশাপাশি আমরা সুপারি, তাছাড়া কলা, আনারস, লেবু, এগুলো আমরা চাষ করে থাকি। তাদের যে চাষকৃত যে পান, এটা কিন্তু আপনি জানেন মিডল ইস্ট এবং আপনার ইংল্যান্ডে এটা রপ্তানি হয়, কিন্তু যে পরিমাণ টাকা তাদের পাওয়ার কথা এটা কিন্তু পাচ্ছে না। এবং তাদের কিন্তু আবার মার্কেটে, পানের মার্কেটে কিন্তু তাদের অ্যাক্সেস নাই। অর্থাৎ এখানে বিভিন্ন ফরিয়া বা বিভিন্ন যে ব্যবসায়ীরা, পানের ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু ওইখান থেকে কিন্তু পানগুলো কিনে আনে খাসিয়াপুঞ্জি থেকে, তারা সরাসরি কালেক্ট করে, কিন্তু বাজারে কিন্তু খাসিয়াদের কিন্তু ওইভাবে কিন্তু অ্যাক্সেস নাই, যার জন্য তারা পানের যে মূল্য পাওয়ার কথা সেই মূল্যটাও কিন্তু পাচ্ছে না। আলিয়াছড়ার ফিনিশ সুং রান্নার কাজে ব্যস্ত। বাঁশের কোড়ল খাসিয়াদের ঐতিহ্যবাহী খাবার, যেটি আজ তাদের প্রধান মেনু। বাঁশ বেড়ে ওঠার প্রথম অবস্থাতেই এটিকে ঝাড় থেকে কেটে আনতে হয়। বাড়িতে আনার পর এটিকে দা দিয়ে পাতলা করে কাটতে হয়। কাটা পাতলা অংশগুলো কিছু সময় গরম পানিতে ফুটিয়ে নিতে হয়। এরপর রান্নার পালা। যারা খাসিয়াদের এই খাবারের স্বাদ নিতে চান, তারা ঘুরে আসতে পারেন সবুজের চাদরে ঘেরা সিলেটের এই খাসিয়াপুঞ্জিতে।